টাইম মেশিন হয়তো শুধু গল্প আর কল্পনার বিষয়, কিন্তু নিজের চোখে এমন এক ঘটনার সাক্ষী হয়েছি যেখানে কোনো মেশিন ছাড়াই একজন মানুষ নিজেকে প্রায় 10 বছর এগিয়ে নিয়েছে। অবিশ্বাস্য। আমার কাছেও প্রথমে ঠিক তাই লেগেছিল, কিন্তু আসল ঘটনা কি? সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার কিন্তু কালকে কনভোকেশন শেষ হয়েছে, আজকে আমি শোরুম উদ্বোধনের একটা আয়োজন করে ফেলছি। হ্যাঁ, এবং ওইটার জন্য আমি হচ্ছে যে কনভোকেশনে অ্যাটেন্ড করতে পারি নাই। এই গল্পটা কোনো কল্পনার নয়, পুরোপুরি বাস্তব। আমাদেরই মাঝে থাকা এক জিনিয়াস ছেলের গল্প, যে তার বন্ধু আর সহপাঠীদের সঙ্গে একই সময় থেকেও সময়কে যেন পিছনে ফেলে দিয়েছিল। কিভাবে সম্ভব হলো এটা? সে আসলে কি করেছিল? যেটা সবার লাইফের একটা ড্রিম থাকে এবং সবার এর চিন্তা থাকে কি আমি পড়াশোনা শেষ করবো, একটা ভালো জব করব। আমার চিন্তা ছিল হচ্ছে যে আমি জব করবো না, কারণ আমি দেখতাম যে আমার আব্বু, আমার ফ্যামিলি মেম্বার জব করার কারণে ফ্যামিলিকে টাইম দিতে পারতেছে না। আমি চাই যে হচ্ছে যে এরকম একটা সিস্টেম, আমি আমার ফ্যামিলিকে টাইমও দিব, পাশাপাশি আমার আর্নিংটাও থাকবে। এবং এই সিচুয়েশনে এসে যেখানে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা হচ্ছে কনভোকেশনে অ্যাটেন্ড করে কালকে অনেক এনজয় করতেছিল। গতকালকে কনভোকেশন থেকে যারা বের হচ্ছে তাদের হয়তো অনেকের প্ল্যানিং থাকে যে এই জায়গায় সিভি ড্রপ করবো, ওই কোম্পানি আমার একটা ড্রিম জব। আমার সিচুয়েশন চিন্তা করলে অনেকগুলো সিভি আমার এখানে পড়ে আছে যেগুলো দেখারই অ্যাকচুয়ালি সময়টা হয়ে ওঠে। আসলে সবাই সবার বাবা মাকে নিয়ে একটা ড্রিম থাকে যে কনভোকেশন গেছে, করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে উল্টাটা হয়ে গেছে। তারা নিয়ে গেছে কনভোকেশনে, আমি নিয়ে আসছি আমার একটা প্রতিষ্ঠানে। কনভোকেশনে যায় নাই বলতে, কনভোকেশনের আগের দিন কিন্তু আমার ভার্সিটি যাওয়া হয়েছে। কারণ হচ্ছে আমার যে টিচাররা আমাকে অন্তত 4 বছর পড়াশোনা করাইছে, তাদেরকে হচ্ছে যে ইনভাইট করাটা আমার একটা ছিল। তারা অ্যাকচুয়ালি হচ্ছে যে যেটা ইনভাইটেশন কার্ড দেখে বলতেছে যে আমরা যদি আগে থেকে জানতাম যে তুমি এরকম একটা পর্যায়ে যাবা, এই যে ক্লাস মিস দিলা, এই যে ক্লাস ঠিকভাবে করতে পারে না, এটার জন্য কত বকাঝকা করছি। স্যাররাই এখন এসে ফিলিংস বলতেছে যে হচ্ছে তোমার অবস্থান দেখে এখন আমরা নিজেরাই অবাক। 2019 সালে আমি অ্যাডমিশন টেস্ট দিব, তখন হঠাৎ করোনা চলে আসলো। করোনার মধ্যে আমি হচ্ছে যে কি করবো ভাবতেছিলাম, তো ভাবলাম যে অনলাইনে একটা কোর্স করে ফেলি। আব্বুকে অনেক কষ্টে রাজি করে একটা অনলাইন কোর্স করে ফেলাম। ওইটা থেকেই মূলত ডিজিটাল মার্কেটিং শিখে বিজনেসটা মাথায় ঢুকা। ওই ডিজিটাল মার্কেটিং মূলত হচ্ছে যে অ্যামাজন প্রোডাক্ট নিয়ে একটা মার্কেটিং এর ব্যাপার ছিল এখানে। তখন বাড়িতে থেকে ছোটখাটো বিজনেস ট্রাই করা হয়েছে। সবাইকে দিয়ে সবকিছু সম্ভব না, এখন আমাকে দিয়ে কি সম্ভব? এটার জন্য আমাকে ট্রাই করতে হবে কয়েকটা প্রোডাক্ট, কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমার সাথে যায়। হ্যাঁ, আমার সাথে যায় বলতে একটা প্রোডাক্ট দেখলাম যে একজন ভালো সেল করতেছে, তো আমিও যদি মার্কেটে নামি তা আমি ভালো সেল করতে পারবো, এরকম কোনো গ্যারান্টি নাই। আমাদের দেশে একটা তখন গণজোয়ার শুরু হয়েছিল যে কি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন শিখে সবাই ফ্রিল্যান্সিং করবে, কিন্তু কেউ বিজনেস করবে এরকম চিন্তা কারো মাথায় আসে না। কারণ বিজনেস করতে প্রোডাক্ট লাগে, যে প্রোডাক্টের জন্য একটা ইনভেস্টমেন্ট লাগে। এই জন্য আমাদের দেশের ছেলে মেয়েরা কিন্তু সাহস পায় না বিজনেস করার জন্য। এখন আমার ক্ষেত্রে যেটা হলো, ওই যে ফাতে কিছু প্রোডাক্ট দেখা, ওই প্রোডাক্ট নিয়ে আইডিয়া নিয়ে ছোটখাটোভাবে শুরু করা। দেশের ছেলে মেয়েরা এই শুরু করাটাকে ভয় পায়। যে একটা জিনিস নিয়ে যখন আমি শুরু করব, রিস্ক নেওয়া, এবং রিস্ক নেওয়ার জন্য কিন্তু টাকা লাগে। অ্যাকচুয়ালি টাকা লাগে না। ছোটখাটো আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করি, ধরেন এই প্রোডাক্টটা আমি 10 টাকা দিয়ে কিনলাম, অনলাইনে সেল করা শুরু করলাম, আমি 20 টাকা সেল করলাম, তখন আমি সেল করাটা শিখে গেলাম। 2টা কেনার পরে ওইটার টাকা দিয়ে আমি আরো 4টা সেল করব। এবং এই প্রোডাক্টগুলো কেন চুজ করা? কারণ হচ্ছে যে এগুলো আমাদের দেশের একটা সম্পদ। এইদিকে আমরা যদি দেখি একটা বেতের প্রোডাক্ট, তারপর সেম একটা বাঁশের প্রোডাক্ট, এটার জন্য আমরা অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে না ম্যাটেরিয়ালের জন্য। বেশিরভাগই কিন্তু এক্সপোর্ট হয় আমাদের দেশ থেকে। এটা যখন চিনতে আসে তখন ভাবলাম যে না, এগুলো নিয়ে তো কাজ করতেছে না মানুষ। কাজ করলে আই থিঙ্ক কীরকম সারা পাওয়া যায়। তো এটার পিছনে নামতে নামতে আমি ফ্যাক্টরিগুলো মোটামুটি ধরা শুরু করলাম বলতে তখন এই ফ্যাক্টরি যারা আছে ওনারাই আমাদেরকে হেল্প করা শুরু করলো। কাস্টমারের দিক থেকে সারা পাচ্ছি, সাপ্লায়াররাও সাপোর্ট দিতেছে। তো এরকম করতে করতে আমরা তখন আমাদের প্রাথমিক পুঁজি 30,000 টাকা থেকে শুরু করে আমরা একেবারে প্রথম নতুন বাসার একটা ছোট রুম থেকে শুরু করছিলাম। যেটা হয় একটা কন্টিনিউসলি ধরে রাখছি, প্রত্যেকটা দিন ভিডিও দেওয়া, প্রত্যেকটা দিন ছবি ছাড়া। আমাদের এই কন্টেন্টের জন্যই আসলে হচ্ছে যে প্রোডাক্ট আনতেছি, একটা সেল করতেছি, ওই টাকা দিয়ে আবার 2টা প্রোডাক্ট কিনতেছি, 3টা সেল করতেছি, এরকমভাবেই আমাদের বিজনেস চলতেছিল। আসলে 2 বছর না, অ্যাকচুয়ালি আমরা বলতে গেলে আমাদের 2.5 বছর। 2.5 বছরের মধ্যে এতটুকু পসিবল কিনা সেটা দেখাইতে হলে অনেক ডেডিকেশন অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যে এই প্রোডাক্টগুলো যেই কারিগররা তৈরি করে, তাদের কিন্তু একটা লিমিটেড সংখ্যক কারিগর এটা নিয়ে কাজ করতেছে, কারণ এটা করে তারা আসলে ওই রকম একটা ভ্যালু পাচ্ছে না। আমি চিন্তা করলাম যে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ভ্যালু কমাচ্ছি না। হ্যাঁ, এই একটা যথেষ্ট পরিমাণ ভ্যালু দিতেছি, সেটার জন্য কিন্তু আমরা এখন হিউজ পরিমাণে একটা প্রোডাকশনে যেতে পারতেছি। এইখানে আমি যদি দেখাই, সবগুলা কিন্তু বেতরায় না, আমাদের এত পরিমাণে স্টক করা সেটা কিন্তু নর্মাল ব্যাপার না। এটাই বলি যে হচ্ছে যে একটা প্রোডাক্ট আমরা যখন অনলাইনে ছাড়তেছি, প্রোডাক্টের কোয়ালিটি মাস্ট। কারণ একটা প্রোডাক্ট মানুষ না দেখে যখন অর্ডার করতেছে, তখন তাকে বেস্ট কোয়ালিটিটা প্রোভাইড করা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, এখন আমরা তো অনলাইনে ভালোই সেল করতেছি, এখন অফলাইনে আসলাম কেন? তো অনলাইনে ব্যাপারটা কি, অনেকে ট্রাস্ট করতে চায় না। ধরতে যায় আমার 80% কাস্টমার যদি অনলাইন থাকে, 20% কিন্তু শোরুমে আসতে চায়, আইডেন্টিটি থাকতেছে। এগুলো কিন্তু অনেক বড় একটা ট্রাস্টের বিষয়। যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমরা মানুষের একবার সাধ্যের মধ্যেই নিয়ে আসতেছি। সুন্দর করে
ঘরটাকে সাজায় রাখতে হলে কিন্তু একটা সুন্দর প্লেস প্রয়োজন, যেখানে আমি আসলে সব ধরনের প্রোডাক্ট পাবো। ধরো এরকম একটা সুন্দর প্রোডাক্ট যেটা মাত্র 420 টাকা আমরা সেল করতেছি, ফুললি কাট। এগুলো কিন্তু আমাদের জুট ফেব্রিক্সের। হ্যাঁ, শোরুমটা নিয়ে সব থেকে বেশি খুশি আমার আব্বু, যদিও বা বিজনেসের শুরুতে আব্বুকে না জানাই আমি বিজনেসটা শুরু করছি। বাবা মায়েরা চায় না যে ছেলে মেয়েরা কষ্ট করে জীবনযাপন করুক। হ্যাঁ, আমার কেন মনে হলো আমি টাকা আগে কামাবো, কারণ আমি বাড়ি থেকে যখন বের হয়ে আসি ভার্সিটির জন্য, আমি বলছি যে আমি নিজে স্বাবলম্বী হবো, অন্তত টিউশন ফি দিতে না পারলেও আমি নিজের খরচ নিজে চালাবো। তো এইটার চিন্তা করেই হোম ডেকোর আইটেম নিয়েই ইনশাল্লাহ কাজ করি। আমার এখানে শোরুমে কেউ আসলে অ্যাকচুয়ালি খালি হাতে যায় না, কিছু না কিছু একটা হাতে করে নিয়ে যায়। সো এই ফিলিংসটা আসলে আমি চাই। হ্যাঁ, অ্যাট লাস্ট আমি যেটা বলবো যে আপনারা হচ্ছে যে নকশির মিরপুর এক চাইনিজে যে শোরুমটা আছে, অনেকটা সুন্দর, বাইরে থেকে আমাদের দেখতে লাগে। এটাতে মাস্ট এসে একবার দেখা করে যাবেন আমাদের সাথে ইনশাল্লাহ। আশা করি সবগুলো প্রোডাক্ট দেখে অনেকটা ভালো লাগবে। শুধু সৌন্দর্যটা বাড়ছে আমাদের প্রোডাক্টের জন্য, অন্তত দেখার জন্য ইনশাল্লাহ আসবেন, তুমি বিজনেসে নামবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।